বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। কেমন ছিলেন আপনারা? আজ সারাদিন রোজা রাখার পর একটু অবশ্য ক্লান্তি ছিলেন, কিন্তু এখন তো ইফতারি করার পর অনেকটা রিকভারি হয়ে গেছে আপনাদের। আশা করি আপনারা এই রোজার পাশাপাশি পড়াশোনাটাও কন্টিনিউ করছেন। এটা অবশ্য আপনাদের করতে হবে, কারণ আপনাদের নিজেদেরই দরকার। কারণ আপনারা এই সামনে আপনাদের পরীক্ষা, আমাদের যারা এইচএসসি 2025 পরীক্ষার্থী আছেন তাদের এখন প্রিপারেশনটা নিতে হবে, কারণ পরীক্ষা খুব সামনে এসে যাচ্ছে। আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর বেশি দেরি নাই, আপনারা রুটিনও পেয়েছেন, ঠিক আছে। এই জন্য আজকে আমাদের ক্লাসটা আপনাদের জন্য আমরা ক্রাশ প্রোগ্রাম হিসেবে রেখেছি। আপনারা অর্থনীতি প্রথম পত্র একাদশ শ্রেণী এবং 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আর কি আমাদের আজকের ক্লাস দশম অধ্যায় নিয়ে আমরা ক্লাস করব আজকে। হ্যাঁ, এই দশম অধ্যায়ে আপনাদের অর্থের পরিমাণ তত্ত্বে কিছু আপনাদের পড়া আছে, গুরুত্বপূর্ণ পড়া আছে। এই পড়াটা আপনাদের পড়তে হবে এবং আপনাদের অনেকটাই ম্যাথমেটিক্যাল ট্রামও আপনারা এখানে পাবেন। এই ম্যাথমেটিক্যাল ট্রামও আপনাদের সলিউশন করতে হবে। এজন্য আমরা আপনাদের জন্য একটা ম্যাথমেটিক্যাল ট্রাম রেখেছি, প্লাস একটা উদ্দীপকও সাজিয়েছি। আমরা এই অধ্যায় ধরনের উদ্দীপক আপনারা পাবেন, ঠিক আছে। যে আমরা প্রথমে যেহেতু অর্থের মূল্য পড়া আছে, আমরা এখানে অর্থের মূল্য দিয়ে একটা জ্ঞানমূলক প্রশ্ন করেছি। এবং অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং কি একই? হ্যাঁ, এই একটা প্রশ্ন আমরা রেখেছি এখানে। আপনাদের প্রশ্ন আসে অনলাইন ব্যাংকিং কি বা মোবাইল ব্যাংকিং কি, ঠিক আছে। এটা প্রশ্ন আপনারা পান, এখান থেকে আমি এই প্রশ্নটা সাজিয়েছি, ঠিক আছে। আর একটা উদ্দীপক আমি মান তথ্য লিখেছি। এখানে আমরা লিখেছি যে উদ্দীপকের তথ্য অনুসারে এম এর মান দেওয়া আছে 25, এম ড্যাশের মান 25, ভি এর মান 4, ভি ড্যাশের মান 4, টি এর মান 10 হলে পি কত, মানে দাম স্তর কত, ঠিক আছে। তাহলে উদ্দীপকের প্রশ্ন হচ্ছে যে ফিশারের সূত্র ব্যবহার করে দাম স্তর নির্ণয় করো, ঠিক আছে। ফিশারের সূত্র ব্যবহার করবেন আপনারা। উদ্দীপকে অর্থের মানে ঘয়ে লিখেছি উদ্দীপকে অর্থের পরিমাণ বেড়ে এম সমান 50 ও এম ড্যাশ সমান 50 হলে দাম স্তর বাড়বে, ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকটা আমরা লিখেছি, আপনারা এখন এই স্টেপ বাই স্টেপ আপনাদের এইখান থেকে সলিউশন করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন 1 মার্কের অর্থের মূল্য কি। আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কোনো অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় তাকে আমরা কি বলবো? অর্থের মূল্য বলা হয়, ঠিক আছে। অর্থের মূল্য বলতে আসলে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝানো হয়। ক্রয় ক্ষমতা বলতে কি যে একটা নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা একটা দ্রব্যের যে পরিমাণ ক্রয় বা সে দ্রব্য বা সেবার ক্রয় করতে পারে সেটাকে আমরা কি বলবো? অর্থের মূল্য, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমরা যাচ্ছি অনুধাবনের প্রশ্নে। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং কি একই ধারণা? ঠিক আছে। আসলে অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং দুটি ভিন্ন ধারণা। কারণ অনলাইন ব্যাংকিং কাকে বলে? যে একজন ক্রেতা বা গ্রাহক একটা স্বয়ংক্রিয় পদ্ধতির সাহায্যে, ঠিক আছে, স্বয়ংক্রিয় পদ্ধতির সাহায্যে অনলাইনে বা দ্রুততার সাথে যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে তাকে আমরা অনলাইন ব্যাংকিং বলবো। আর মোবাইল ব্যাংকিংটা কি? যে একজন গ্রাহক বা সেবা গ্রহীতা, ঠিক আছে, বা ক্রেতা, ঠিক আছে, তার নিজস্ব ব্যবহৃত মোবাইলের সাহায্যে, ঠিক আছে, অতি দ্রুত যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে আমরা বলবো মোবাইল ব্যাংকিং, ঠিক আছে। কিন্তু এই দুইটা ধারণার মধ্যে তো দুটো পার্থক্য হলো, কারণ এখানে গ্রাহকের মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে, কিন্তু ওখানে কিন্তু অনলাইন ব্যাংকিংয়ে কিন্তু গ্রাহকের মোবাইল ফোন ব্যবহার না করেও হতে পারে, ঠিক আছে। আবার একটা পার্থক্য হতে পারে কি যে অনলাইন ব্যাংকিং যারা করেন সেখানে অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেবা গ্রহীতা বা গ্রাহক, ঠিক আছে, আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেয়ে থাকে, কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো সুবিধা নাই, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি যে এই অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং দুটি ভিন্ন ধারণা। ক্লিয়ার? তাহলে এখন আমাদের গয়ে আসছে, উদ্দীপকে আসছে যে ফিশারের সূত্র ব্যবহার করে দাম স্তর নির্ণয় করো, ঠিক আছে। আমরা জানি ফিশারের সূত্রে যে আমরা যে কিছু টপিকসগুলো দেখতে পাই, ট্রামগুলো দেখতে পাই, সেখানে ফিশারের সূত্র যখন অনুসারে বা তত্ত্ব অনুসারে যখন অর্থবাজার ভারসাম্য থাকে তখন অর্থের চাহিদা এবং যোগান পরস্পর কী হয়ে যায়? সমান হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফিশারের তত্ত্বের মূল কথা, ঠিক আছে। সেই তত্ত্ব অনুসারে ফিশারের একটা সূত্র আছে, আমরা সেই সূত্র অনুসারে আমরা লিখতেছি, ঠিক আছে। এখানে আমরা সূত্রটা লিখি। এখানে আমরা গয়ের উত্তর করছি, ঠিক আছে। আমরা সূত্র লিখতেছি, ঠিক আছে, এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ, ঠিক আছে। ক্লিয়ার? এখানে আমরা বাই টি দেব, ঠিক আছে। এইটা হলো ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের সূত্র, দাম স্তর নির্ণয়ের সূত্র। এখন আমরা কি করব? এই মানগুলো আমরা এখানে ইনস্টল করব, ঠিক আছে। এম এর মান আমাদের কত পাইছি? আমরা 25 লিখলাম, গুণন এখানে ভি এর মান 4 লিখলাম, এখানে এম ড্যাশের মান 25
এখানে ভি ড্যাশের মানও কত 4 লিখলাম, টি এর মান 10, ঠিক আছে। তাহলে 4 পজিশন কত 100, প্লাস এখানে 4 পজিশন কত 100 বাই 10, ঠিক আছে। তাহলে এখানে হলো কত 200 বাই 10, তাহলে সমান সমান কত 20, সমান সমান 20 টাকা, ঠিক আছে। ফিশারের সূত্র অনুসারে যদি অর্থবাজারে এইরকম কোনো তথ্য দেওয়া থাকে তখন দাম স্তর হবে কত 20, ক্লিয়ার। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আপনারা এইভাবে অ্যান্সারটা সহজে বের করতে পারবেন, ঠিক আছে। এখন কথা হলো যে এখানে আপনার উদ্দীপকে ঘয়ে আমাদের প্রয়োগে মূলক প্রশ্নে আর কি, ঠিক আছে, উচ্চতর দক্ষতা আর কি। উদ্দীপকে অর্থের পরিমাণ বেড়ে, অর্থের পরিমাণ তো আগে ছিল, ঠিক আছে, বিহিত মুদ্রা এবং ব্যাংকসৃষ্ট মুদ্রা, এই দুইটা বিহিত মুদ্রা এবং ব্যাংকসৃষ্ট মুদ্রা, ঠিক আছে। তাহলে অর্থের উদ্দীপকে অর্থের পরিমাণ বেড়ে এম ইকুয়াল টু 50 ও এম ড্যাশ ইকুয়াল টু যদি 50 হয় হলে দাম স্তর বাড়বে, ব্যাখ্যা করো, ঠিক আছে। এখন ফিশারের তত্ত্ব অনুসারে আমরা জানি যে যদি অর্থবাজারে দেখা যাচ্ছে যে অর্থের যোগান বাড়ে তাহলে দাম স্তর বাড়ে, আবার অর্থের যোগান যদি কমে যায় তাহলে দাম স্তরও কমে যায়, ঠিক আছে। তাহলে সুতরাং এই অর্থের যোগানের সাথে দাম স্তরের কি একটা সমমুখী সম্পর্ক আছে, কারণ অর্থের যোগান বাড়লেই দাম স্তর বাড়তেছে, আবার অর্থের যোগান যদি কমে তাহলে কি হচ্ছে অর্থের যোগান করলে দাম স্তরও কমে যাচ্ছে। তাহলে অর্থের যোগান যেদিকে যাচ্ছে দাম স্তরও সেদিকে যাচ্ছে, তাহলে আমরা কি বলতেছি যে অর্থের যোগানের সাথে দাম স্তরের একটা কি আছে পজিটিভ সম্পর্ক আছে, বা সমমুখী বা একইমুখী বা ধনাত্মক সম্পর্ক, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এখানে দেখাচ্ছে নতুন যে তথ্য আমরা পেলাম, ঠিক আছে, এই তথ্যের আলোকে আমরা এখন আবার নতুন করে আমরা ঘয়ের অ্যান্সারটা এখানে করি, হ্যাঁ, ঘয়ের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এখন নতুন যে মানগুলো তথ্যগুলো পাবো সেটা আমরা আবার এখানে লিখবো, ঠিক আছে। অতএব এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ বাই টি, তাহলে এখন এম এর মান এখন আমাদের কত 50, এম ড্যাশের মান কত 50, তাহলে 50 গুণন ভি এর মান তো 4 ঠিকই আছে, ভি এর মান 4 ঠিকই আছে, প্লাস এম ড্যাশের মানও 50 পেয়েছি আমরা, এন 4 ভি ড্যাশের মানও 4 আগে ঠিকই আছে, টি এর মান 10 ছিল সেটাও ঠিক আছে, ঠিক আছে। তাহলে 4 50 কত 200, প্লাস এখানেও 200 বাই 10, তাহলে কত 400 বাই 10, তাহলে কত হলো 40। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে অর্থবাজারে যদি অর্থের যোগান বাড়ে তাহলে দাম স্তর বাড়ে। তাহলে এই যে অর্থের যোগান কিন্তু আগে ছিল 25, বিহিত মুদ্রা এবং ব্যাংকসৃষ্ট মুদ্রা, ঠিক আছে, দুইটাই 25 ছিল, এখানে দুইটারই ডবল হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে। এখানে ভাষাটা কিন্তু এভাবে লেখা থাকতে পারে প্রশ্নে যে উদ্দীপকে অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ হলে, ঠিক আছে, উদ্দীপকে অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ হলে হ্যাঁ দাম স্তর বাড়বে, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন কিন্তু আপনি পাইতে পারেন, ঠিক আছে। এই জন্য আপনাকে এই বিষয়ে একটু সিনসিয়ারলি চিন্তা করতে হবে, তাহলেও কিন্তু আপনি এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এম ইকুয়াল টু 50, এম ড্যাশ ইকুয়াল টু 50। তাহলে আমরা ফিশারের তত্ত্বের মূল কথা ছিল তো অর্থবাজারে যদি অর্থের যোগান বাড়ে তাহলে দাম স্তর বাড়ে, তাহলে অর্থের যোগান কিন্তু এখানে বেড়ে দ্বিগুণ হয়েছে, অথবা এখানে আগের দাম স্তর ছিল কত 20 টাকা, এখন দাম স্তর হলো কত 40 টাকা, তাহলে মানে কি দাম স্তর বেড়েছে, তাই না। তাহলে মানে অর্থের যোগান এখানে বেড়েছে, তাহলে দাম স্তরও বেড়েছে, ক্লিয়ার। তাহলে অর্থবাজার অর্থের যোগানের সাথে আর দাম স্তরের একটা পজিটিভ রিলেশন আছে, সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ পরীক্ষাতে সলিউশন করতে পারেন তাহলে আপনারা এই প্রশ্ন থেকে 100 মানে 10 মার্ক আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং অবশ্যই এই দশম অধ্যায় থেকে আপনারা প্রশ্ন পাবেন একটা অথবা দুইটা, ঠিক আছে। এই জন্য আপনাদের এই দশম অধ্যায়ের প্রতি খুব গুরুত্ব দিতে হবে। আমরা পেজে আমাদের এই দশম অধ্যায়ের কিছু ক্লাস আরও দেওয়া আছে, আপনারা দেখবেন, ঠিক আছে। আপনারা এ থেকে 2025 সালে যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই উপকৃত হবেন, এবং এই ধরনের এক্সাম্পল আপনাদের বইয়ে দেওয়া আছে অনুশীলনীতে, আপনারা এইগুলা তখন এই সিস্টেমেটিক্যাল ওয়েতে আপনারা কী করবেন সলিউশন করবেন, ঠিক আছে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পেজটাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা অবশ্যই আপনাদের মতামত দিবেন, ঠিক আছে। এবং পড়াশোনাটা চালিয়ে যাবেন ঠিকঠাক, এই প্রত্যয় রেখে আমরা আজকের মতো শেষ করছি। পরবর্তীতে আবার একটা ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।